এটি নিউজ দেখছেন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন সংলাপে। সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, আপনাদের সঙ্গে রয়েছি আমি মুনি ইউসুফ। দর্শক, শুরু হলো জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। শুরুতেই উত্তাপ। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে বিরোধী দলের যেই হট্টগোল হয়েছে বা তীব্র বাকবিতণ্ডার পর স্পিকার বলেছেন সংসদের ভবিষ্যৎ নিয়ে তিনি চিন্তিত। আজকের বৈঠকের শেষ দিকে বিশেষ কমিটি গঠন ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারের সময়ক্ষেপণের অভিযোগে বিরোধী দল ওয়াকআউটও করেছে। কিন্তু এত বিতর্ক, পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে সাধারণ মানুষের জীবন ও জনস্বার্থ কতটা প্রাধান্য পাচ্ছে? নিত্যপণ্যের দাম, জ্বালানির সংকট, কর্মসংস্থান ও জননিরাপত্তা কি যথেষ্ট গুরুত্ব পাচ্ছে সংসদে? তাই আমরা আজকের শিরোনাম রেখেছি সংসদীয় বিতর্ক কতটা প্রাধান্য পাচ্ছে জনস্বার্থ। দুজন সম্মানিত অতিথি আছেন, একটু পরিচয় করে দিয়েই। রয়েছেন ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সংসদ সদস্য, বিএনপি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আর রয়েছেন মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, যেহেতু আমাদের আজকের শিরোনাম সংসদীয় বিতর্ক কতটা প্রাধান্য পাচ্ছে জনস্বার্থ, সেজন্য জনস্বার্থের জন্য কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ সে বিষয়ে প্রশ্ন আপনারা রাখতে পারেন আমাদের সম্মানিত দুজন অতিথির কাছে। আপনারাও ফোন করতে পারেন, স্ক্রলে দেখানো যে নাম্বার আছে সেখানে, এবং ফেসবুকে আপনাদের মতামত জানাতে পারেন। আমি প্রথমেই চলে যাচ্ছি ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, আপনার কাছে। আজ বিরোধী দল বিশেষ কমিটি গঠন প্রক্রিয়া ও গণভোটের রায় বাস্তবায়নের সময়ক্ষেপণে অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করেছে। অন্যদিকে স্পিকার বলেছেন, আমি সংসদের ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তিত। সরকার ও বিরোধী দলের এই যে মুখোমুখি অবস্থানকে সংসদকে কার্যকর রাখার জন্য এটি প্রয়োজন, নাকি অন্য কিছু দেখছেন আপনি? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক সহ আমার সকল দর্শনার্থীকে শুভেচ্ছা এবং সালাম। প্রথম কথা হচ্ছে যে সংসদের তৃতীয় অধিবেশন আজ হলো, এবং এখানে আমি যে প্রবলেমগুলো দেখতে পাচ্ছি সেটার মধ্যে একটা হচ্ছে যে সংসদটা হচ্ছে আসলে যুক্তিতর্ক তুলে ধরার একটা জায়গা, যেখানে দেশের মানুষকে নিয়ে কথা বলা হবে, দেশের ক্রাইসিস নিয়ে কথা বলা হবে, এবং সরকারি দলের পক্ষ তো অবশ্যই বিভিন্ন ধরনের পদক্ষেপ নেবে, পরিকল্পনা করবে। তার সাথে অ্যাডিশনালি বিরোধী দলের পক্ষ থেকে অ্যাডভাইস আসবে, হ্যাঁ, কিছু অ্যাডিশন হবে, কিছু ডিলিশন হবে, দেন সরকারি দল সেই তথ্য উপাত্তের ভিত্তিতে তাদের কাছে যেটা জনস্বার্থের জন্য যেটা ভালো মনে হয় সেটা গ্রহণযোগ্যতার ভিত্তিতে কাজ করবে। কিন্তু আজকে আমি খুব অবাক হলাম। আপনারা যদি সংসদ অধিবেশনটা দেখেন পুরোটা, তাহলে দেখবেন যে স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য শুরু করার আগেই, হ্যাঁ, হুট করে চিৎকার চেঁচামেচি। কেন? উনি জাস্ট শাহবাগের কথাটা বলেছেন। কেন বলেছেন আমি বলি। একজন মানুষ, ধরলেন আমি একটা কথা বলছি, আমার কথা বলার মধ্যে যদি কোনো অসঙ্গতি পান দেন আপনি রিয়্যাক্ট করবেন, কিন্তু আমি দাঁড়ানোর সাথে সাথে যদি সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, মানে আমার কথাটা বলারই সুযোগ দেয় না, তখন বুঝে নিতে হবে এটা প্রি প্ল্যান্ড। হ্যাঁ, এবং এই হট্টগোলটা আছে করার জন্যই করা হয়েছে, স্পেসিফিকলি কিন্তু কোনো রিজন আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, মানে কোনো রিজন নাই। দেশে এত ক্রাইসিস, দেখেন জনগণের এত ভোগান্তি, এত সমস্যা, এটা প্রি প্ল্যান করে আসা হয়েছে। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী যদি কোনো বক্তব্য, একটা উনার কথা, উনার তো একটা টাইম বরাদ্দ থাকে, ওই বরাদ্দের মধ্যে উনি যদি বলতো, ওইখানে যদি মনে হতো যে কোনো ওয়ার্ড, কোনো কথা মানে পার্লামেন্টারি রুলের মধ্যে পড়ে না, তখন তারা অবজেকশন করতে পারতো বা এক্সপানশনের কথাটা চলে আসতে পারতো। কিন্তু উনি যখন দাঁড়ালেন, এবং উনি কখনই কথাটা বলেন, শাহবাগের কথাটা, যখন দেখলেন যে উনি দাঁড়ানোর সাথে সাথে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় সবাই, মানে উনি কি বলবে সেটা না বলার আগেই তাদের একটা হট্টগোল, মানে আজকে। এবং শুধু তাই না, আপনি খেয়াল করবেন সংসদ নেতা যেখানে দাঁড়িয়ে, মানে বিরোধী দলের সংসদ নেতা যিনি দাঁড়িয়েছেন, উনি দাঁড়ানোর পর তো বাকি আর কারো দাঁড়ানোর আমার মনে হয় না প্রয়োজন বোধ আছে। তা আমার মনে হলো ওনার দলেরও, ওই দলেরও চেইন অফ কমান্ডটা কিছুটা নড়বড়ে। তো উনি দাঁড়াচ্ছে, তার পিছনে আরো 2-3 জন দাঁড়িয়ে গেল, এবং যখন নাকি বিরোধী দল এবং তার জোটের যারা দাঁড়ালেন, হ্যাঁ, চিৎকার করে, এবং তারা আরো প্রভোগ করছিলেন বাকিদেরকে দাঁড়ানোর জন্য, এবং কি বলছিলেন সেটা কোনো বুঝার কারো বোধগম্য, মানে কেউই বুঝতে পারতেছে না, চিৎকার করতেছে। হ্যাঁ, কিন্তু কি বলার চেষ্টা করতেছে, এটা কি জনগণের জন্য কথা বলা, দেশের জন্য কথা বলা, বা কোনো ভালো কিছু দেশের জন্য নিয়ে আসা, সেটা না, কিন্তু চিৎকার। মানে এই হট্টগোলটা দেশবাসীর কাছে জানানো যে হচ্ছে যে সংসদে এরকম ধরনের বিভিন্ন চাইলেই এই ধরনের কাজ করা যায়, যেটা হচ্ছে আমাদের রুলস অফ প্রসিডিউরের মধ্যে পড়েই না। সংসদের রুলস অফ প্রসিডিউরকে আমরা কথা শুনবো, কথার প্রেক্ষিতে যদি আমার কারো কোনো কথা মনে হয় যে এখানে আমার কোনো অবজেকশন আছে, আমি পয়েন্ট অফ অর্ডার দিব, স্পিকার যিনি আছেন তিনি সেটা আমাকে বলার সুযোগ দিবেন। ব্যাপারটা হচ্ছে এরকম হওয়া উচিত। কিন্তু আমরা সেখানে দেখতে পাচ্ছি যে তারা আসলে বিরোধী দল চাচ্ছেই যে
যে কোনো মূল্যে একটা ঝামেলা তৈরি করা। আমি মনির শারমিন আপনার কাছে আসি। স্পিকার নিজেই বলেছেন আমি সংসদের ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তিত, যে প্রশ্নটি করছিলাম, এবং কারণ সদস্যরা একে অন্যের কথা বলায় বাধা দিচ্ছেন এবং সরকারকে বিরোধী দলের এই উত্তপ্ত বাক্য বিনিময় করে যে সংসদীয় গণতন্ত্রের জন্য কোনো উদ্বেগের কারণ আপনি দেখছেন কিনা, এবং যেটি বলছিলেন যে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, যে এটি প্রি প্ল্যান অনেকটা মনে হয়েছে তার কাছে, আপনার কি মনে হয়? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার সহ-আলোচক আপাকে শুভেচ্ছা। দেখেন, বিষয়টা হচ্ছে যে আমি জানি না, সংসদে তো আসলে অনেক বড় একটি কক্ষ, সেখানে আসলে সবসময় মনোযোগ ধরে রাখা হয়তো সম্ভব হয় না। আমি জানি না আপা আসলে ঠিকমতো আসলে অবলোকন করার সুযোগ পেয়েছেন কিনা। সেটা হচ্ছে যে প্রথমেই কিন্তু একদম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের কথায় কিন্তু রিয়্যাক্ট করা শুরু করেনি। প্রথমে উনি যখন বক্তব্য আমাদের আরেকজন বিরোধী দলের মাননীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ তিনি যখন কথা বলছিলেন, তখন প্রথমে উনি বললেন বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে উনি একটা বক্তব্য দিয়েছেন। এবার এই আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ে যে বক্তব্য দিয়েছেন, যে কি পরিমাণ ডাকাতি, খুন, হত্যা, ছিনতাই, নারী ও শিশু নির্যাতন এগুলো বেড়েছে, তো এই জায়গাগুলোতে উনি যখন কথা বলছিলেন, উনি বলার পরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বললেন যে এটা পল্টনের মতো একটা বক্তব্য হলো, হ্যাঁ, হুইচ ইজ ভেরি ডিসগ্রেসিং। আপনি সংসদে রুলস অফ প্রসিজার্স কি শুধুমাত্র বিরোধী দলের উপর বর্তায় কিনা, এটা আমার একটা বড় প্রশ্ন। সেটা কি সরকারি দলের যিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার উপর বর্তায় কিনা, এটাও একটা বড় প্রশ্ন। কারণ মাননীয় স্পিকার তিনি কিন্তু যখন বলছিলেন বারবার করে রুলস অফ প্রসিজার্সের কথা বলছেন, কিন্তু এটা পল্টন কিনা এই ধরনের কথাবার্তা, অসংলগ্ন কথাবার্তা, যেটা আসলে অন্যকে অনেকখানি ডিমিন করে, অপমান করে, এই ধরনের কথাবার্তা উনি বলতে পারেন না, প্রথমত সংসদে দাঁড়িয়ে। দ্বিতীয়ত পরবর্তীতে যখন আবার শফিকুল ইসলাম মাসুদ তিনি যখন কথা বলা শুরু করেছেন এই বিষয়গুলো নিয়ে, আবার স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন, তখন তিনি আবারও বলেছেন যে এটা শাহবাগ স্কোয়ার না। আচ্ছা, এখন আমাকে বলেন যে এই যে উনার কি উত্তর এটা হওয়ার কথা ছিল কিনা? উনি বারবার করে সোর্স চাচ্ছেন। এখন দেখেন, উনি যে মন্ত্রণালয়টাতে আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এখানে উনার এই মন্ত্রণালয় সম্পর্কে তো উনার সবচেয়ে বেশি জানার কথা, যে বাংলাদেশে এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা। ধরেন যেই হাসনাত আবদুল্লাহ যেই বিষয়গুলো বলছিলেন, যে ডাকাতি কত বেড়েছে, খুন, ছিনতাই, এই বিষয়গুলো, এটা একদম স্পষ্টভাবে পুলিশ হেডকোয়ার্টারের প্রত্যেক মাসে তারা একটা মামলার দেয়, স্ট্যাটিস্টিক্স দেয়, সেখান থেকে বলছিলেন। এখন এই স্ট্যাটিস্টিক কি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মনে হয় পড়বার সময় হয় না, কারণ তিনি আসলে যে পরিমাণ সংবিধানের ব্যাখ্যা দিতে থাকেন সারাক্ষণ, এবং সংবিধান রক্ষাকর্তা হিসেবে উনি অবতীর্ণ হয়েছে, উনার সম্ভবত উনার মন্ত্রণালয়টা নিয়ে উনার একটা পড়াশোনার ঘাটতি আছে, না হলে তো আসলে বারবার করে বিরোধী দলের কাছে সোর্স জিজ্ঞেস করবেন না। এখন এই জায়গাতে তো উনার এই বিষয়গুলো আগে থেকে উনার নলেজে থাকার কথা। এখন উনি যদি আসলে এই বিষয়গুলো অ্যাকনলেজ না করে বারবার করে বলতে থাকেন যে এটা পল্টন না, এটা শাহবাগ স্কয়ার না, এটা নিশ্চয়ই সংসদীয় গণতন্ত্রের জন্য খুব সুখকর কথাবার্তা না, এই ধরনের কথাবার্তা। এবং সবচেয়ে বড় অসুবিধা কি, যে উনার মধ্যে, জনাব সালাউদ্দিন আহমেদের কথাই বলছি, উনার মধ্যে এক ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ উনি সবসময় করেন, এবং আমরা সবসময় দেখেছি নেতা তার আচরণকে পার্লামেন্টারিয়ান ফ্যাসিজম বলে অভিহিত করেছেন, আসলে এক্সপান্স করার কথাও বলেছিলেন। সেখানে আসলে এই কথাগুলোকে এতটাও বিতর্কের মধ্যে নিয়ে যাওয়ার কি প্রয়োজন ছিল? এটি কি ফ্যাসিজমের, পার্লামেন্টারি ফ্যাসিজম বলার সময় হয়ে গেছে? আমি জানি না আপনার খেয়াল আছে কিনা, উনি কিন্তু সব সময় এই ধরনের বক্তব্য দেন, দিস ইজ নট ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। আপনি দেখেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথাই যখন আসে, যখন দেখা গেল যে ব্রাহ্মণবাড়িয়ার কথা আসলো, যখন একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলছেন যে না, ব্রাহ্মণবাড়িয়ায় এই ধরনের ঘটনা ঘটে, ওইটা হচ্ছে আলাদা একটা ব্যাপার। হ্যাঁ, তো যখন নৌকাবাইজ বন্ধ করা হবে, সিনেমা দেখানো যাবে না, ওটা কি বাংলাদেশের বাইরের কোনো জায়গা? একজন দায়িত্বশীল মন্ত্রী হিসেবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে উনি কিন্তু এই ধরনের কথা বলতে পারেন না। তো এই বিষয়গুলো নিয়ে যখন প্রশ্ন উঠবে, উনার হয় আসলে উনার ব্যর্থতার দায় স্বীকার করতে হবে, বা বলতে হবে যে হ্যাঁ, এই ঘটনাগুলো ঘটেছে, আমরা পরবর্তীতে উনাদের কি কি প্ল্যান, এই বিষয় নিয়ে যদি কথা বলে, সেটা হতে পারতো কনস্ট্রাকটিভ। কিন্তু ধরেন যে সমস্যাগুলো বাংলাদেশে, যে আপনি বললেন যে বাংলাদেশের জনমানুষের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সংসদে কথা হচ্ছে কিনা, এই মুহূর্তে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কি আছে বলেন তো? যখন আমরা দেখছি যে রংপুরে এক পরিবারের 4 জন খুন হলো, এবং প্রত্যেক দিন আপনি দেখেন যে কেউই আসলে নিরাপদ না, একেবারে মোবাইল ছিনতাই থেকে শুরু করে রাস্তাঘাটে আসলে বের হওয়া
খুবই দুরূহ হয়ে গেছে। অনেক ক্ষেত্রে 9টার পরে রাস্তাঘাটে বের হওয়া খুব কঠিন। মানে যারা মোহাম্মদপুরের ওইদিকে থাকে তারা কিন্তু এই জিনিসগুলো জানে। তো এই ক্ষেত্রে এর থেকে জনগুরুত্বপূর্ণ আসলে কি হতে পারে আমার জানা নাই, কিন্তু আমি বলবো যে এই সবাইকে আসলে ছাত্র ভাবায়। আজকে আমাদের কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী, তো উনি লিখেছেন সংকল্প কবিতায় যে বিশ্বজোড়া পাঠশালা সবার আমি ছাত্র। কিন্তু আমার মনে হয় যে জনাব সালাউদ্দিন আহমেদ উনি হয়তো মনে করেন যে বিশ্বজোড়া ছাত্র মোর সবার আমি শিক্ষক। এই চিন্তা ভাবনা থেকে বের হয়ে এসে আমার মনে হয় উনার নিজের মন্ত্রণালয় নিয়ে একটু স্টাডি করা দরকার। উনি সংবিধান নিয়ে যতটা স্টাডি করে তার থেকে একটু সময় ওখান থেকে কমিয়ে ওইটা একটু আমাদের আইনমন্ত্রী আছেন ওনার উপরে একটু ভরসা করে উনার আসলে উনার যে মন্ত্রণালয়টা এটা নিয়ে একটু মনোযোগ দেওয়া দরকার। এবং এই জাস্ট বারবার করে সোর্স চাওয়া, এইটা আসলে উনার পড়াশোনার ঘাটতি। উনার এখানে একটু পড়াশোনা বাড়ানো দরকার। জি, ডক্টর সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, যে আপনি নিশ্চয়ই শুনছিলেন যে মুনির শামীম কি কথাগুলো বলছেন, সেখানে বলবার নিশ্চয়ই আপনার আছে। আমি একটু তথ্য আপনার সাথে যুক্ত করে দিই। আইন শৃঙ্খলা নিয়ে যেহেতু কথা বলেছেন, যে সারা দেশে আইন শৃঙ্খলা উন্নয়ন দেখভালের দায়িত্বে 30 মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদেরকে আজকে নিয়োগ দেওয়া হয়েছে। যেমনটি তদারকির সমন্বয়ের দায়িত্বে দেওয়া হয়েছে। তাদের কেউ কেউ 1টি, কেউ 2 থেকে 3টি জেলার দায়িত্ব পেয়েছেন। আইন শৃঙ্খলা নিয়ে যে উদ্বেগের কথা বারবার বলা হচ্ছে, সেই উদ্বেগ থেকে কি আসলে উত্তরণের পথে আমরা যাচ্ছি কিনা? জি, প্রথম কথা হচ্ছে যে আমরা যদি একটু ব্যাকে যাই, যে জাস্ট আফটার 5th অগাস্ট তখন কিন্তু আমাদের চুরি, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাসবাদ অনেক বেড়ে গিয়েছিল। রাস্তাঘাটে প্রকাশ্যে দিনে রাত্রে আমরা দেখেছি যে ছুরিকাঘাত করে ছিনতাই করা হচ্ছে। তার তুলনায় কি বর্তমান আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচিত সরকার যখন আসলো, এখন কি একটু বেটার না? আমি যদি পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী আমি যদি বলি, ফেব্রুয়ারি থেকে জুলাই 2026 পর্যন্ত খুনের মামলা মোট হচ্ছে 1789টা, ঠিক আছে, যেটা আগের 6 মাসে ছিল 1780টা। তার মানে মাত্র 9টা বেড়েছে, এবং পার্সেন্টেজে বলে 0.5%। আবার আমি যদি ডাকাতি, দস্যুতায়, ছিনতাই, অপহরণ যেটা বললাম, আগের 6 মাসের তুলনায় 598টা কমেছে। আপনি যদি ধর্ষণ রেটও বলেন, সেটাও কিন্তু কমেছে। সো এটা হচ্ছে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ কি একদিনে সম্ভব? কোনো দিনই সম্ভব না। এটা একটা অনগোয়িং প্রসেস। আর কেন সম্ভব না সেটা আমি বলি, কারণ আমরা মাত্র তো এই সরকারটা 6 মাস হয়েছে গঠন হয়েছে, কিন্তু 5ই আগস্টের পরে আপনি দেখেছেন যে আমাদের থানা ভাঙা ছিল, আমাদের অস্ত্র লুট করা ছিল, জেলখানা পুরানো ছিল। সেই ভঙ্গুর জায়গা থেকে এবং অসংখ্য পুলিশ সদস্য তারা তাদের আত্মগোপনে চলে যায়, অনেকে জয়েন করে নাই। সেই জায়গা থেকে আবার নতুন করে তাদেরকে রিফর্ম করে তাদেরকে কাজের জায়গাতে ফিরিয়ে আনার জন্য একটা লম্বা সময় হয়ে গেছে, 18 মাস কিন্তু চলে গেছে। তখনই আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি ঠিক হয়নি। আর মাত্র তো এটা বর্তমান 6 মাসের সরকার। সো এটা রিফর্ম করতে কিছুটা সময় লাগবে, সেই সময়টুক দিতে হবে। সেই সময়ের আগে আমরা চিৎকার করে কিন্তু দেশের কোনো রিফর্মেশন করতে পারবো না। রিফর্মেশন করতে গেলে আমার প্রথমে হচ্ছে আলোচনার মাধ্যমে, সমঝোতার মাধ্যমে আসতে হবে। কারণ আমাদেরকে একটা কথা বিরোধী দল ভুলে যাচ্ছে, দীর্ঘ 17 বছর আমরা একটা ফ্যাসিস্ট সরকারের আন্ডারে সবাই ছিলাম, হ্যাঁ, এবং এই 17 বছরে একমাত্র রাজনৈতিক দল হিসেবে বিএনপি সর্বোচ্চ ভূমিকা রেখেছে। তারপরে যখন 17 বছরের অত্যাচার, নির্যাতন সহ্য করতে না পেরে একটা পর্যায়ে যে বাকি যে আমাদের যে জুলাই গণঅভ্যুত্থানটা হলো, সেখানে ছাত্র জনতার সকলের পার্টিসিপেশন, সকল রাজনৈতিক দলের পার্টিসিপেশনে। সুতরাং এটা বুঝতে হবে যে এই জিনিসগুলো, এই যে নতুন যে দলগুলো বর্তমানে তৈরি হয়েছে, বা আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিরোধী দলের অনেকেই তারা বিভিন্ন সময় জোট পাল্টেছে নিজেদের প্রয়োজনে, নিজেদের সুবিধার্থে। হ্যাঁ, আমরা যদি 71-এর পর থেকে দেখি তাহলে আমরা সেটাই দেখব। তো সেই সময় দেখা গিয়েছে বিভিন্ন সময় তারা সুবিধা পেয়েছে, কখনো তারা ফ্যাসিস্ট দলের সাথেই সংযুক্ত ছিল। হ্যাঁ, আমরা যদি বিরোধী দলের জোট থেকে শুরু করে পুরাটাই ছিল তারা। একটা পর্যায়ে যখন নাকি হচ্ছে যে তাদের আর দেয়ালে পিঠ থেকে গেল, তখন আন্দোলনের সকলের পার্টিসিপেশন হলো। তাহলে এখন সমস্যা হচ্ছে কি এদের ধৈর্য কম, এবং এরা মনে করে যে আমার 36 মানে 36 ডেজের মধ্যে সকল সমাধান লাগবে। এটা করলে তো হবে না। আপনি মনে করছেন যে কিছুটা সময় প্রয়োজন? অবশ্যই সময় প্রয়োজন। এত বড় একটা দেশ, সেখানে এত বড় সংগঠন, এত বড় সরকারি প্রতিষ্ঠান, আর ফ্যাসিস্ট আমলের রেখে যাওয়া এত 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 বাহিনী। ফ্যাসিস্ট প্রধান চলে গেছে, কিন্তু ফ্যাসিস্টদের দোসর বাহিনী তো এখন রয়ে গেছে। নেতা কর্মী থেকে শুরু করে প্রশাসনিক লেভেল থেকে শুরু করে নেই কোথায় আপনি বলেন? তাহলে এগুলো রিফরমেশনের টাইম লাগবে না? জি,
মনির শারমিন, আপনার কাছে আসি। সরকার 64 জেলায় আইন শৃঙ্খলা, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও উন্নয়ন তদারকিতে 30 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপকে দায়িত্ব দিয়েছে। বিরোধী দল হিসেবে আপনারা কি মনে করেন এই ব্যবস্থা মাঠ পর্যায়ে জবাবদিহি কতটা বাড়াবে, নাকি এই দায়িত্বে একাধিক স্তর তৈরি করে প্রশাসনিক জটিলতা বাড়াতে পারে? না, এটা হচ্ছে যে এইটাই আসলে প্রমাণ করে যে এতদিন আসলে খুব বেশি কাজ হয়নি আসলে, কারণ 64টা জেলায় এই তদারকিটা আরও আগে থেকে করা দরকার ছিল। এবং এটা মানে একটা আমলাতান্ত্রিক জটিলতা তো বাড়াতে পারে। তবে এটা আমি যেহেতু মানে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অ্যাকনলেজ করে যে আসলে উন্নতি হচ্ছে না, এটা যে অ্যাকনলেজ করার পরেই ব্যবস্থাটা নেওয়া হয়েছে, এটার জন্য আমি আসলে ধন্যবাদ জানাই। কারণ আমি তো মনে করি যে এরকম অনেক মন্ত্রণালয় আছে যেখানে আসলে কোনো একটি উদ্যোগ নিলে কি আসলে অ্যাকনলেজ করা হয়ে যায় কিনা? হ্যাঁ, কারণ যে উদ্যোগ নিয়েছে, এবং দেখেন আজকে সারাদিনে যেই ব্যাপারটা, আজকে সারাদিন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যখন কথা হচ্ছে তখন তো আসলে সেটা অ্যাকনলেজই করা হচ্ছিল না। এখন আপনি সমস্যা যখন অ্যাকনলেজই করবেন না, তাহলে সমাধানের পথ কিভাবে বেরোবে? এবং আজকে তো একজন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহান আপা বললেন যে এমন মন্ত্রণালয় আছে যেখানে আসলে 2জন প্রতিমন্ত্রী এবং একজন মন্ত্রী, মানে সেখানে হয়তো এত দরকারও নাই, কিন্তু এমন মন্ত্রণালয় আছে যেখানে আসলে যে 64 জেলায় 64 জন স্বরাষ্ট্রমন্ত্রী দরকার। কারণ এটা তো আসলে উন্নতি করা যাচ্ছে না। আর আপা যেটা বললেন যে দেখেন, একেবারে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের কথা যদি বলি, আমি যদি বলি যে 5 আগস্ট পরবর্তী সময় 3 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না, এবং তারপরেও বাংলাদেশের মানুষ যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। এবং পরবর্তী সময় আমরা যদি বলি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেভাবে চলেছে সেটা নিয়ে মানে বিএনপি থেকে শুরু করে সকল রাজনৈতিক দল কিন্তু সেটা সমালোচনা করেছে। কারণ আমরা দেখেছি যে সেখানে যেই ধরনের প্রোঅ্যাক্টিভনেস দেখানোর কথা ছিল সেরকম প্রোঅ্যাক্টিভনেস দেখানো হয় না। এখন সেটাকে যদি স্ট্যান্ডার্ড ধরে সেখান থেকে কমলো নাকি বাড়লো, এই আলোচনা যদি আমরা এখন করি, তাহলে কিন্তু এটা আসলে বেটারমেন্টের কথা আমরা বলছি না। এবং আপা যেগুলোতে আসলে একটু কম সেগুলোই বললেন। ওই একই রিপোর্ট আমি পড়ছি যে নারী ও শিশু নির্যাতনের ক্ষেত্রে আগে ছিল 10,090টি কেস, এখন সেটা 11,165টি কেস। হ্যাঁ, যেটা বেশি সেটা আপা বলেন নাই, বেশিগুলো আর কি। তারপর অপহরণের কথা যদি বলি, অপহরণের কেস হচ্ছে আগে ছিল 275টি, এখন 317টি। এবং চুরির কথা যদি বলি তাহলে সেটাও এরকম। এবং পুলিশের উপর হামলা খুব গুরুত্বপূর্ণভাবে এটাও বেড়েছে। সুতরাং এই যে পুলিশকে যে কনফিডেন্স দেওয়া, যে আইন শৃঙ্খলা বাহিনীকে যে কনফিডেন্স আনা, সেটাও তো আসলে খুব বেশি উন্নতি আমরা এই সময় অন্তত দেখি নাই। তো সেই জায়গা থেকে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে উদ্যোগটি নেওয়া হয়েছে এটা আমাদের আরও কিছুদিন দেখতে হবে যে আসলে কি পরিস্থিতি হয়। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যেভাবে করে প্রোঅ্যাক্টিভলি আমরা দেখতে চাই, এবং এটি বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ প্রথমে আপনি দেখেন এই সময় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখা উচিত হচ্ছে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য এবং জ্বালানি। এই 3টা বিষয় যদি আসলে মানুষকে আমরা স্বস্তি দিতে পারি, তাহলে আসলে এই জনগুরুত্বপূর্ণ বিষয় বলেন বা যাই বলেন, মানুষ অনেকখানি স্বস্তি পাবে। মানুষ এর থেকে অনেক বেশি কিছু চায় না, হাতিঘোড়া চায় না আসলে। ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন পুলিশে নতুন করে 4,000 এসআই, 4,000 সার্জেন্ট, 10,000 কনস্টেবল, মোট 18,000 পদ সৃষ্টির পরিকল্পনা রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে শুধু পুলিশের জনবল বাড়ালে কি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, নাকি নিয়োগের পাশাপাশি পুলিশের দক্ষতা, জবাবদিহি ও রাজনৈতিক প্রভাব মুক্তির বিষয়ে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে? খুব ভালো একটা প্রশ্ন করেছেন আপা। প্রথম কথা আমি বলি, এখানেও আমি হিস্ট্রি টানবো। বিগত সরকারের সময় ফ্যাসিস্ট আমলে একজন বড় মাপের নেতা বলি বা অ্যাডভাইজার বলি, তৎকালীন প্রধানমন্ত্রীর এইচডি ইমাম, ওনার মুখ থেকে কথাটা এসেছিল যে পুলিশের তোমরা খালি রিটেন পাস করে আসো, ভাইবা দেখার দায়িত্ব আমার। ঠিক আছে, তাহলে এখানে ভাইবা দেখার দায়িত্ব আমার, এবং সেখানে দেখা গেছে রিটেনও অনেকে পাস করেনি, সেটাও তদবিরে হয়েছে। তাহলে আপনি বলেন লুৎফুজ্জামান বাবর বলেছেন আপনাদের সংসদ সদস্য, এটা উনি না নির্বাচনের আগে বলেছেন। এটা একটু আপনি এটা বোধহয় একটা ভিডিও আছে যে আপনারা মানে আগে তো এরকম হতো, মানে এখন অন্তত তোমাদের তো ভাই মানে রিটেনটা পাস করে আসতে হবে, ভাইবাটা পরে না। আপনি একটু এটা হিস্ট্রি দেখেন। হ্যাঁ, এটা একটু নেন তো, লুৎফুজ্জামান বাবর বলেছেন। হ্যাঁ, হিস্ট্রিটা শুনে নিন, কথাটা এরকমই। এবং সেই সময় এভাবেই কিন্তু আওয়ামী লীগের সময় ফ্যাসিস্ট দোসরদের যে যাদের পরিচিত ছিল, ভাই ব্রাদার ছিল, হ্যাঁ আমরা দেখেছি বিগত সময় ছাত্রলীগের বিভিন্ন আত্মীয় স্বজনরাও কিন্তু পুলিশের রিক্রুট পেত। তাহলে সেই জায়গা থেকে আমরা কিভাবে বলবো যে আমাদের দক্ষ আইন শৃঙ্খলা বাহিনী আছে, এটা একটা পয়েন্ট। সেকেন্ড অফ অল হচ্ছে
এই যে আমাদের এত বেশি নিয়োগ কেন প্রয়োজন? আমাদের যেই এলাকাতে আমি যদি আমার এলাকার কথা বলি, আমার এলাকায় ওই 5ই আগস্টের সময় পুলিশ ভ্যান পুরানো হয়েছে, হ্যাঁ, পুলিশের গাড়ি থেকে শুরু করে জেলখানা থানা সব পুরানো হয়েছে, অস্ত্র লুট করা হয়েছে। তাহলে আমার এই জায়গাটায় পুলিশ ভ্যান থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে যে পরিমাণ পুলিশ নিয়োগ দেওয়া প্রয়োজন সেই পরিমাণ পুলিশ কিন্তু না। আমার কিন্তু সীমান্তবর্তী এলাকা। তাহলে আমি যখন নাকি আমার এলাকার বিভিন্ন ধরনের মাদক বা বিভিন্ন চাঁদাবাজি নিয়ে যখন আমি পুলিশের কাছে কমপ্লেন করতে যাই, তখন তারা মাঝে মধ্যে হতাশ হয়ে বলে যে আমাদের আসলে জনবল কম। এত ক্রাইম, সেই ক্রাইমের এগেনস্টে আমার দক্ষ এবং স্মার্ট এবং আইন শৃঙ্খলা বাহিনী যে পরিমাণ আমার অ্যামাউন্টটা দরকার সেটা নাই। তাহলে এই পরিমাণ নিয়োগ তো দিতেই হবে আমার। হ্যাঁ, এখানে তো কোনো আর মানে বলা বাহুল্যই থাকে না যে এখানে আমার অতিরিক্ত পুলিশ লাগবে না। অবশ্যই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা ইম্পর্টেন্ট, এবং অতিরিক্ত নাই দেখেই কিন্তু এখানে হচ্ছে যে আমাদের দেশের ক্রাইম ক্রাইসিস এগুলো বাড়ছে। সুতরাং আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করার জন্য যা যা করণীয় প্রয়োজন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চেষ্টা করছে। হ্যাঁ, এবং আমরা এটা বলছি না যে 100% করে ফেলেছে, আর 100% কোনো সরকারি, বাংলাদেশ কেন পৃথিবীর যে কোনো দেশেই 100% আইন শৃঙ্খলা কন্ট্রোল করতে পারবে না। তবে একটা লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে একটা সময় দিতে হবে। তার আগে যদি আমরা হট্টগোল করে চিল্লানো শুরু করে দেই, তাহলে সমাধানের পথ আমরা পাবো না। জি দর্শক, আপনারা যারা আজকে সংসদ অধিবেশনের প্রথম কার্যদিবস দেখেছেন, সেখানে দেখেছেন যে রুমিন ফারহানা আজকে সংসদে বলেছেন গ্যাস বিদ্যুতের অবস্থা এমন যে টুকু আসে টুকু যায়, এমন একটি কথা তিনি বলেছেন। কি বলেছেন আমরা একটু প্রথমে দেখে নিই। দিনের অগ্রাধিকার তালিকার মধ্যে এই সরকারের প্রথম 3টি কাজের একটি ছিল আইন শৃঙ্খলার উন্নতি, 2 নম্বরে ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং 3 নম্বরে হলো জ্বালানি খাতের নিশ্চয়তা। মাননীয় স্পিকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গেলে মুশকিল হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা সংক্রান্ত যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তিনি হয় ব্যঙ্গ করেন আর না হলে বাকচাতুর্য দিয়ে পুরো বিষয়টিকে ঢেকে দিতে চান। কিন্তু সাধারণ মানুষের সঙ্গে কথা বললে মাননীয় স্পিকার জানা যায় যে বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেমন 3 জন মন্ত্রী আছেন, 64টা জেলায় 64 জন আইন শৃঙ্খলা বিষয়ক স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে কেবল মন্দ হতো না বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এতই ভালো অবস্থা। আর মাননীয় স্পিকার, জ্বালানি নিয়ে আর কি বলবো, তেল আর গ্যাস আর বিদ্যুতের ব্যাপারে মানুষ বলে, দুষ্ট লোকে বলে, অবশ্য ভালো লোক না, টুকু আসে টুকু যায়, এই আসে এই যায়, কতক্ষণ থাকে তারা নাকি বুঝতে পারে না। এইবার আসি মাননীয় স্পিকার, যখন তেলের দাম বাড়ছে, যখন বিদ্যুৎ হাহাকার এবং যখন গ্যাস পাওয়া যায় না, তখন 1 কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে বলে যেই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনে, সেই সরকার ক্ষমতায় আসার 6 মাসের মধ্যে 62,000 লোক তাদের চাকরি হারিয়েছে, আর 900-র উপরে কলকারখানা বন্ধ হয়ে গেছে। সো নতুন আর কর্মসংস্থান কি তৈরি হবে? আমি মনিরা শারমিন আপনার কাছেই আসি। রুমিন ফারহানা সংসদে যে কথাগুলো বলছেন আমরা শুনছিলাম, এবং তিনি যেটি বলছিলেন যে 900-টির বেশি কারখানা বন্ধ, 62,000 মানুষের চাকরি হারানোর কথা তিনি বলেছেন। এই পরিস্থিতিতে শুধু এলএনজি আমদানি নয়, দেশীয় গ্যাস অনুসন্ধান এবং শিল্পে নির্বাচন জ্বালানি নিশ্চিত করতে এনসিপির সুনির্দিষ্ট নীতিগত প্রস্তাবগুলো আসলে কি, সেটি জানতে চাইব আপনার কাছে। ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে এই যদি আমি বলি যে মার্চ এপ্রিল পুরো সারা মাস জুড়েই যেভাবে করে মানে ভয়াবহ এই জ্বালানি সংকট, মার্চ এপ্রিল থেকে শুরু করে এখন পর্যন্ত যে জ্বালানি সংকট চলছে এবং রিসেন্টলি যেটা গ্যাসের সংকট, এই সংকটগুলো নিয়ে কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা আমাদের মাননীয় আহ্বায়ক তিনি হচ্ছে এই বিষয়গুলো নিয়ে তার নিজের ফেসবুকে ভেরিফাইড প্রোফাইল থেকেই তিনি এই একটা 15 দফা কর্মসূচির 15 দফা প্রস্তাবনা আর কি পলিসি লেভেলে সেগুলো বলেছেন। এখন বিষয়টা হচ্ছে যে এই জ্বালানির দাম বৃদ্ধি বা এই যে দাম বৃদ্ধিটা হয়েছে তো এই কারণেই যে আমাদের এখন উচ্চ মূল্যে আমদানি করতে হচ্ছে। এখন শুধুমাত্র আমদানি নির্ভরতার উপরে থাকলে তো আসলে আমাদের চলবে না। তো এর সাথে সাথে আমাদের শর্ট টার্ম, লং টার্ম এবং মিড টার্ম কিছু পরিকল্পনা প্রয়োজন। সেই জায়গা থেকে নতুন কূপ যে অনুসন্ধান, সেই অনুসন্ধানের বিষয়টি আমরা খুব গুরুত্ব দিয়ে বলছি এবং
এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের কিন্তু এই বিদ্যুতের ক্ষেত্রে আমাদের কিছু সিস্টেম লস আছে এবং অবৈধ কিছু লাইন দেয়া আছে, সেই জায়গা থেকে কি সরকারের পক্ষ থেকে কিন্তু সেটা প্রোঅ্যাক্টিভলি এই জায়গাগুলো দেখা যে আসলে এই যে সিস্টেম লস হচ্ছে এই জায়গাগুলো কমানো, এবং যেখানে আসলে আবাসিক ভবন বলেন এবং বাণিজ্যিক ভবন বলেন, অফিস আদালত বলেন, কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে এই অবৈধভাবে লাইন দেওয়ার যে জায়গাগুলো সেগুলো আসলে কমানো। এবং এখানে আরও খুব গুরুত্বপূর্ণভাবে রিসেন্টলি আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে ক্যাপাসিটি চার্জ কিন্তু বাড়ানোর ফলে যেভাবে করে আসলে আমরা গত 15 বছরের গত সরকারের ফ্যাসিস্ট সরকারের আমলে কিন্তু আমরা দেখেছি যে উৎপাদনে তো সেই জায়গা থেকে আসলে এই জিনিসটা অ্যাড্রেস করা, কারণ ক্যাপাসিটি চার্জ বাড়ার ফলে যেটা হয়েছে এবং এই যে ভুতুরে বিদ্যুৎ বিলগুলো কেন বেশি আসছে এই জায়গাতে কিন্তু আসলে বিদ্যুৎ মানে আমরা বিদ্যুৎ মন্ত্রীর কথা বললেন আপা রুমিন ফারহান আপা তো বলেছেন যে টুকু আসে টুকু যায়, কিন্তু উনিও কিন্তু আসলে এই জিনিসটা অ্যাকনলেজ করেননি। এবং যখন আসলে বিদ্যুৎ বিল বেশি আসছে এই জায়গাটাতেও কিন্তু তারা বারবার করেই বলছিলেন এরকম করে যে হয়তো ফ্যান বেশি আছে বা ফ্রিজ বেশি আছে অথবা ব্লেন্ডার চলে, এই ধরনের অদ্ভুত কথাও কিন্তু আমরা তাদের থেকে শুনেছি। সুতরাং সেই জায়গা থেকে আসলে এই বিষয়টা খুব ভালোভাবে একটা অ্যাড্রেস করতে হবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে মিটারের ক্ষেত্রে হচ্ছে আমাদের পক্ষ থেকে একটা সুনির্দিষ্ট প্রস্তাব আছে যে ডিজিটাল মিটার করা আর কি। এবং এই যে মিটার রিডার যারা, তারা কিন্তু এইখানে অনেক ক্ষেত্রে নানানভাবে এইখানে একটা গোজামিল দিয়ে বিলটা বাড়িয়ে দেওয়া অনেক ক্ষেত্রে এই জায়গাগুলো করে। সুতরাং ডিজিটাল মিটারিংয়ের মধ্যে যখন আমরা যাব তখন কিন্তু এই একটা অসুবিধা থাকবে না এবং সাধারণ মানুষ সেখান থেকে অনেক বেশি পজিটিভ একটা গুরুত্ব পাবে আর কি। জি, ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সংসদকে কার্যকর করার রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সমঝোতা এগুলো সবই গুরুত্বপূর্ণ, কিন্তু দেখা যায় যে সরকারের মাঠ পর্যায়ে সাধারণ মানুষের যে উচ্চ মূল্যস্ফীতির কথা বলে, বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকটের কথা বলে, সরকারের প্রথম 6 মাসের মূল্যায়নে এখন কি রাজনৈতিক সমঝোতার পাশাপাশি জনদুর্ভোগ কমানোর কোনো দৃশ্যমান পদক্ষেপ প্রয়োজন কিনা, বা কতটুকু সেটা প্রত্যাশা পূরণ করতে পেরেছেন? জি, জনদুর্ভোগ কমানোর জন্য সরকার প্রতিনিয়ত ব্যবস্থা নিচ্ছে এবং 1 by 1 স্টেপ আগাচ্ছে, 1 স্টেপ করে। আমরা যদি আসি এখন ইলেকট্রিসিটি নিয়ে যেটা কথা বলা হচ্ছিল, অ্যাকচুয়ালি আমরা বিগত দিনগুলোতে দেখেছি আমাদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে, অসম্ভব আমরা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দেখতে পাই, কিন্তু সেখানে কিন্তু আমরা কোনো আসলে এই যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মেইনটেনেন্স সেটা কিন্তু নাই, রক্ষণাবেক্ষণ নাই। এবং ক্যাপাসিটি চার্জের কথা বলা হলো, কিন্তু দেখেন আমাদের এনার্জি সিকিউরিটির কোনো ব্যবস্থা বিগত আমলের সরকার রেখে যায়নি। তারা নতুন করে কেন্দ্র উৎপাদন করেছে। এই কেন্দ্রগুলোর যে খরচ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের, সেই খরচগুলো কিন্তু আবার পরিশোধ করতে হয়। এই কারণে কিন্তু যে ভুতুরে বিলের কথা বলা হয়, এগুলো তো মানে সাধারণ মানুষের বিলগুলো পরিশোধ করতে হয়, কেন্দ্র আছে কিন্তু মেইনটেনেন্সের ব্যাপার নেই। তা আমার কথা হচ্ছে যে আমরা যদি এখন এই কেন্দ্রগুলোর মেইনটেনেন্সের জন্য বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। এলএনজি 3rd টার্মিনাল স্থাপন করার জন্য কিন্তু আওয়ামী লীগ সরকার একটা উদ্যোগ নিয়েছিল, ঠিক আছে, এবং তারা তখন চলে গেছে। 24-এর পর ইন্টারিম গভর্নমেন্ট যখন আসলো তারা এটি স্থগিত করে দিল। বর্তমান সরকার আবার এটার জন্য নতুনভাবে অনুমোদন করার জন্য উদ্যোগ নিয়েছে। তাহলে দেখেন, এই যে একটু আগে আপা বললেন যে ইন্টারিম গভর্নমেন্টকে কেন স্ট্যান্ডার্ড ধরা হচ্ছে। আচ্ছা, আমি ইন্টারিম গভর্নমেন্টকে স্ট্যান্ডার্ড ধরছি না, আপনার ভাষ্যমতেই, আমি এটাকে স্ট্যান্ডার্ড ধরছি না। তাহলে আপনারা যখন বলেন ইন্টারিম গভর্নমেন্টে যে জুলাই সনদটা বাস্তবায়ন করা হলো, এটা না সংবিধান না আইন, তো এটাকে বাস্তবায়ন করার জন্য একটা গণভোট করা হলো এবং সেই গণভোটটাও কিন্তু আলটিমেটলি একটা নির্বাচিত সরকার আসার পর সেটা ইমপ্লিমেন্টেশন করার কথা, যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট স্ট্যান্ডার্ড না। তো আমার কথা হচ্ছে, ঠিক আছে, ওই সরকারের সাথে যদি আমরা তুলনাই না দিই, তাহলে ওই সরকারের সময় ঘটে যাওয়া যে দুর্নীতি বলি বা যে অসঙ্গতি বলি, সেগুলোর সাথে আমরা যদি কম্পারিজন না করি, তাহলে বর্তমান সরকারের যে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, জনগণের জন্য কাজ করার জন্য তারা যে উদ্গ্রীব, সেটা কিন্তু বোঝানো সম্ভব হচ্ছে না। এটা একটা পয়েন্ট। আর যেটা আমি বলছি যে বর্তমান সরকার অলরেডি গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র যেগুলো আছে সেগুলো পরিচালনার জন্য যেমন এলএনজি টার্মিনালের ব্যবস্থা করার চেষ্টা করছে, একই সাথে তেল কয়লার আমদানির জন্য তারা কিন্তু বিভিন্ন দেশের সাথে কথা বলছে। এখন আপা, আপনারা ওই যে রুমিন আপা যেটা বললেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে 3 জন মন্ত্রী প্রতিমন্ত্রী কেন লাগে, আপনি দেখেন এই সরকার ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক অস্থিরতা শুরু হলো, হরমুজ প্রণালীর ঝামেলা শুরু হলো, যার ফলে আমরা জ্বালানি সংকটে পড়লাম।
ঠিক আছে, তাহলে এখন আমার কি করতে হবে? বাইল্যাটারাল ইন্টারন্যাশনাল রিলেশনশিপ মেনটেন করার জন্য আমার কি আরো উইংস বাড়াতে হবে না? বাড়াতে হবে তো। আর সেই সময় আমরা যদি ফ্যাসিস্ট আমলের কথা চিন্তা করি, তারা আসলে জ্বালানি আমদানির জন্য কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলো ছাড়া আর কোনো দেশের সাথে কিন্তু আমদানি রপ্তানির ব্যাপারে তারা কোনো আলোচনাতে যায়নি। হ্যাঁ, কিন্তু এখন আমাদেরকে কিন্তু অন্য দেশের সাথেও আলোচনায় রাখতে হচ্ছে। সেক্ষেত্রে আপনি মনে করছেন যে তিনজন আসলে গুরুত্বপূর্ণ, যেহেতু কারণ দায়িত্বটা বেড়ে আমাদের গেছে? অবশ্যই বায়োল্যাটারাল দ্বিপক্ষীয় আলোচনার জন্য আমার ইন্ডিয়ার সাথে একটা উইং মেনটেন করা প্রয়োজন আমি মনে করি। আমার জ্বালানির জন্য একটা মালয়েশিয়া, চীন, যুক্তরাষ্ট্রের সাথে অলরেডি কথা চলছে। তারপরে হচ্ছে এলএনজি আমদানির জন্য আমার কথা বলা লাগছে। আলটিমেটলি কিন্তু আমার দেশেও কিন্তু আবার দেশের মাটিতেও গ্যাস আছে, ভোলাতে গ্যাস আছে, সব কিছু মিলে একটা সময় লাগবে। কিন্তু এই সময়ের মধ্যে ইনশাল্লাহ এই যে দীর্ঘ 17 বছর শুধু বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন হয়েছিল, ইনশাল্লাহ এই সরকার 5 বছরের মধ্যে এই বিদ্যুৎ কেন্দ্রগুলো মেইনটেনেন্সের ব্যবস্থা করে ইনশাল্লাহ তারা দেশবাসীকে দেখিয়ে দিবে যে ইলেকট্রিক্যাল সমস্যাগুলো দূর করা যায়। ধন্যবাদ। electricity আবার আসবো সরবরাহ আপনার করা কাছে। যায়। নিশ্চয়ই একজন দর্শক আছেন ফোনে। যে দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি রাখুন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি মুক্তার আলী বগুড়া থেকে বলছিলাম। জি বলুন। আমি দুইজন ম্যাডামের কাছে আমার একটা প্রশ্ন আর কি, সেটা হচ্ছে কি যে পুলিশের বিষয়ে আলোচনা করলেন উনিরা। পুলিশ ধরেন হলো পুলিশ আওয়ামী লীগের টাইমে একরকম, বিএনপির টাইমে আর এক রকম, জামাত আসবে তার টাইমে আর এক রকম, 3 রকমের পুলিশ আমরা দেখতে চাই না। পুলিশ দেখতে চাই এক রকমের। সেটা হলো যে পুলিশের মতো পুলিশ রাষ্ট্রের হচ্ছে পুলিশ, জনগণের নিরাপত্তার জন্য পুলিশকে যে আমাদেরকে যে আওয়ামী লীগকে হটাবার যে অনেকগুলো পুলিশ মারা গেল, তাদের পরিবার দ্বারা আমাদের খোঁজ নিলাম না আমরা, তার বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থাও হলো না। আবার এই যে পুলিশগুলো নতুন পুলিশ নিয়োগ দিচ্ছে, পুলিশ আমাদের কি পুলিশ যত নিয়োগ দেয়, পুলিশের কোনো শুধু উপরে দিয়ে দায়িত্ব দিলে চলবে না। আমাদের জনগণ যারা আমাদের তো কিছু দায়বদ্ধ আছে, আমাদেরকে আইন মেনে চলা, দেশকে মেনে চলা, দেশকে সম্মান করা। বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ মুক্তার আলী। আপনার প্রশ্নের উত্তর আমি 1 মিনিট করে দুজনের কাছ থেকে নেব, যেহেতু আইন শৃঙ্খলা নিয়ে আমরা কথা বলে ফেলেছি। তারপরও এই প্রশ্নের উত্তর দেবার প্রথমে মনিরা শামীম আপনার কাছে আসি। আচ্ছা, এটা খুবই প্রাসঙ্গিক। দেখেন, বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু আজকে দুটি অধ্যাদেশ, খসড়া আইন, সেটা হচ্ছে স্ট্যান্ডিং কমিটির কাছে দিতে দেখলাম যে, এবং আগামী 2 কার্যদিবসের মধ্যে সেটা তারা একটা রিপোর্ট প্রদান করবেন। সেটা হচ্ছে গুম এবং মানবাধিকার। দেখেন, এই যে গুমের এই যে তদন্ত, সেই তদন্ত কে করবে? আইন শৃঙ্খলা বাহিনী করবে। মানে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ হলে আইন শৃঙ্খলা সেইটা তদন্ত আইন শৃঙ্খলা বাহিনী করবে, এরকম একটা ঘটনা ছিল। এখন দেখেন যে এই যে যখন আসলে এই জায়গাতে আমরা যখন বলছি যে এই গুমের তদন্ত এটা হলো আলাদা একটা মানবাধিকার কমিশনের উপরে দেওয়া হোক, এটা কিন্তু ইন্টারিম সরকারের আমলে ছিল। এখন বিষয়টা হচ্ছে যে এই ভালো জিনিস যেগুলো ইন্টারিম সরকারের আমলে, সেগুলো তো আমাদের মানে রাখা উচিত, এবং যেগুলো খারাপ সেগুলো আমরা যদি স্ট্যান্ডার্ড ধরি তাহলে তো হবে না। ধরেন ভালো যেগুলো সেগুলো আমরা বাদ দিয়ে দিতেছি, আর যেগুলো খারাপ সেগুলো স্ট্যান্ডার্ড ধরে আমরা বলতেছি ওই সময় এরকম ছিল, এই সময় এখন কেমন, তাইলে তো হবে না। এখন যেমন মানে গুমের ক্ষেত্রে এখন যেটা করা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে এটা আমরা পরিবর্তন করব, সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী আর করবে না। একজনেরটা ধরেন পুলিশের বিরুদ্ধে অভিযোগ, সেটার তদন্ত করবে হয়তো ডিবি অথবা কোস্টগার্ড, আবার কোস্টগার্ডের বিরুদ্ধে অভিযোগ, সেটা হয়তো করবে পুলিশ। কিন্তু এটা তো আসলে সমাধান হবে না। এখন এই যে ধরেন এই ক্ষেত্রে কি হয়, এই যে ভাই যেটা বললেন আমাদের দর্শক, তিনি যেটা বললেন যে এই আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে যে অভিযোগগুলো আপনি জুলাই গণ অভ্যুত্থানে দেখেন, এটা কি, এটা আসলে কেন হয় এরকম? কারণ তাদের উপর থেকে একটা নির্দেশ দেয়া হয়, সরকারের নির্দেশে তো তারা চলে। এখন সরকার যখন আসলে নির্দেশ দিচ্ছে, একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তিনি আসলে সেই কাজটা যদি না করেন, ধরেন তিনি আসলে কোনো একটা খারাপ নির্দেশনা তিনি পালন করবেন না, তিনি সঠিকভাবে আইনের মধ্যে দিয়ে কাজ করতে চান, সরকার যদি বলে যে তাকে অমুকে গুলি করো, কোনো একটা নিরাপদ মানুষকে, সেগুলি করবে না, তাহলে তার আসলে আইনি সুরক্ষা কোথায়? এখন যখন আমরা নিয়োগ দিচ্ছি, তখন যদি আসলে আমরা এই জায়গাতে খুব বেশি নিরপেক্ষ একটা জায়গা থেকে আমরা করি, আমরা দেখেছি যে এর আগে অনেক ক্ষেত্রে ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ড হলেই কিন্তু আমরা নিতে দেখেছি, এই পুলিশ থেকে শুরু করে সব জায়গায় এই ব্যাকগ্রাউন্ডগুলো ছিল, রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। যদি বিএনপি করে তাহলে কখনোই তার পুলিশের চাকরি হইতো না, আমরা গত 15 বছরে এটা দেখেছি। এখন আবার যদি আবার সেই ঘটনাই ঘটে, ধরেন এবার যদি মানে উন্নয়নের এবং এই নিয়োগের
পুরো হাব যদি হয় বগুড়া, তাহলে আবার সমস্যা। ভাই তো বগুড়া থেকেই বলছিলেন। এখন এইভাবে করে আসলে গোপালগঞ্জ এবং বগুড়া এই নিয়োগের হাব বানানো যাবে না। সুতরাং আইন শৃঙ্খলা বাহিনী যখন আসলে নিয়োগ করতে হবে, এইখানে একটা নিরপেক্ষতা রাখতে হবে এবং দক্ষতার ভিত্তিতে আসলে এই জায়গাতে নিয়োগ করতে হবে। ধন্যবাদ। আমি ডক্টর সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, এই প্রশ্নের উত্তরে আপনি কিছু বলবার রয়েছে কিনা? আমি মোটামুটি একমত যে আমার আইন শৃঙ্খলা বাহিনীকে উন্নতভাবে কাজ করতে গেলে তাদের যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে আসতে হবে, এবং অবশ্যই সে সরকারের জন্য না, সে সমগ্র রাষ্ট্রের মানুষকে প্রোটেকশন দিবে, এটাই হওয়া উচিত। কিন্তু টু বি অনেস্ট আপা, আমি যেহেতু একটা এলাকায় 2 বার নির্বাচন করেছি এবং আমি মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে দায়িত্ব পালন করছি, সবসময় যে আইন শৃঙ্খলা বাহিনী আমার কথাও শুনে ব্যাপারটা কিন্তু তা না। এখন আমি যদি বলি যে আমার যে আইন শৃঙ্খলা বাহিনীকে পূর্বের যেই রেশ ধরে, ওই যেটা উনি বললেন যে গোপালগঞ্জের হাব ধরে যেই এখন সেটা বিস্তরভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। সুতরাং এই আইন শৃঙ্খলা বাহিনীকে রিফর্ম করার জন্য উনার যেরকম কষ্ট করা লাগবে, ঠিক একইভাবে আমারও কিন্তু কষ্ট করে তাদেরকে রিফর্মেশনের জন্য সকলকে একযোগে একসাথে কাজ করতে হবে। আদারওয়াইজ আইন শৃঙ্খলা বাহিনীকে রিফর্ম করাটা কঠিন হবে, কারণ এটা বিগত দিনে রেখে যাওয়া একটা বিশাল ধরনের সমস্যা। মনের সামনে আপনার কাছে আসি। সংসদে আপনার নিশ্চয়ই মনে আছে, দ্বিতীয় অধিবেশনে আর্থিক বিল পাশের সময় বিরোধী দল তীব্র প্রতিবাদ করেছিল। আজকে আমরা যেটা দেখলাম, গণভোটের রায় এবং বিশেষ কমিটি নিয়েও আজকে প্রতিবাদ করে ওয়াকআউট করেছে। অনেকে বলেন যে আর্থিক খাতের আইন নিয়ে বা এই যে বিশেষ কমিটি গণরায় নিয়ে সংসদে যতটা ক্ষোভ দেখাতে দেখা যায় বিরোধী দলকে, বাজারে চাল ডাল বা মূল্যস্ফীতি নিয়ে বিরোধী দলকে ততটা সোচ্চার দেখা যায় না। সেটি কেন, এবং সংসদের বিরোধী দল কি জনজীবনে এই সংকটকে যথেষ্ট অগ্রাধিকার দিচ্ছে কিনা, একটু এই প্রশ্নের উত্তরটা আপনার কাছ থেকে নেব। দেখেন, এটা তো আসলে আলাদা করে যখন বলার কথা বলেন যে এটা কিন্তু একটা যদি বাজারে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এটার সাথে কিন্তু জ্বালানিরও একটা সম্পর্ক আছে। কারণ আপনি দেখেন যে যখন এবং এখন নতুন করে যেটা অ্যাড হচ্ছে সেটা হচ্ছে সার সংকট। কারণ কৃষক যখন আসলে তার মানে ফসলই ফলাতে পারছে না, সারের জন্য এই টিএসপি, ডিএপি, ইউরিয়া এগুলো যখন পাচ্ছে না এবং যেগুলো উচ্চ মূল্যে তা নিতে হচ্ছে, তো এই জায়গাগুলোতে তো এখন সামনে আমাদের কিন্তু একটা খাদ্য সংকটের দিকে আমরা যাচ্ছি। এবং তার আগেও যদি বলি, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু যদি আমি ব্যাংকিং সেক্টরে যে সংস্কারের কথা আমরা বারবার করে বলছিলাম, দেখেন ঋণের ক্ষেত্রে কিন্তু যে আমাদের কিন্তু ঋণ খেলাপি মানে সেটা সংখ্যা কিন্তু আরও বেড়েছে, এবং যেটা ব্যাড লোন বলে, হ্যাঁ, নন পারফর্মিং লোন বলে, সেটার সংখ্যা বেড়েছে, এবং ঋণের কিন্তু সুদ হার কমিয়েছে। সুতরাং এই যেটা কিন্তু ইন্টারিম সরকার কিন্তু সুদ হার বাড়িয়েছিল, যাতে করে সেখান থেকে আসলে যখন আমরা ফেরত পাবো তখন যাতে করে আমরা একটু অন্তত টাকায় আমাদের যে স্থিতিটা সেটা যাতে বাড়ে। কিন্তু এখানে কিন্তু ঋণের যে সুদ হার সেটা যখন এখন কমালেন, তখন কিন্তু আরও মুদ্রাস্ফীতি বাড়বে। এবং বাজারে যে এই যে সিন্ডিকেটের যে আমরা আস্ফালন দেখছি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই মানে দ্রব্যমূল্য বলেন, জ্বালানি মূল্য বলেন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে দাম বাড়ালেই কেন জানি সংকট সমাধান দিকে যায়। তো এই জায়গাতেও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যখন আসলে এই যে এই সিন্ডিকেটকে শক্তিশালী করার মাধ্যমে কিন্তু এই বাজারের উপরে কিন্তু এই প্রভাবটা পড়ছে। আমার প্রশ্নটা ছিল যে আসলে বিরোধী দল এটি নিয়ে কতটুকু সোচ্চার? অবশ্যই, বিশেষ করে সংসদের কথা যদি না, সংসদে তো অবশ্যই জনগুরুত্বপূর্ণ যে ইস্যুগুলো নিয়ে কথা বলা হবে, তখন অবশ্যই এই বিষয়গুলো নিয়ে কথা বলা হবে। এবং শুধুমাত্র এটা না, তো জ্বালানি সংকট থেকে শুরু করে যেহেতু এইগুলো আসলে ইন্টারনালি কানেক্টেড, এই বিষয়গুলো নিয়ে অবশ্যই সামনের দিনগুলোতে কথা বলা হবে। জি, আমি ডক্টর সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। সম্প্রতি নীলফামারীতে একটি কক্ষ উদ্বোধনে নামফলকে নাম না থাকায় বিএনপির সংরক্ষিত আসনের নারী এমপি নির্বাচিত জামায়াত এমপির সামনে ক্ষোভ প্রকাশ করে বলেন, এমপিগিরি দেখাবো, কোট আনকোট বলছি। এমন মাঠ পর্যায়ের সংঘাত যাতে না হয়, সরকার কিভাবে তা নিশ্চিত করবে? বিশেষ করে সংরক্ষিত নারী আসনের সাথে কি এমপিদের কোনো দূরত্ব তৈরি হচ্ছে কিনা? এটা ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করে। আমার কাছে মনে হয় মেম্বার অফ পার্লামেন্ট সবাই সমান, তবে যার যার জায়গা থেকে দায়িত্বটা পালন করা উচিত। এবং আমি মনে করি যে অবশ্যই সংঘাতে না যে আলোচনার মাধ্যমে এলাকার উন্নয়নগুলো কিন্তু করা যায়। যেমন আপারাই হচ্ছে গণভোট নিয়ে অনেক কথা বলেন। ভোটের একটা ইতে কিন্তু আছে যে 30টা ঐক্যমত্য সংস্কার বাস্তবায়নের মধ্যে একটা হচ্ছে সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি করা। নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি কিভাবে হবে আপা?
নারীর প্রতিনিধিত্ব করতে গেলে কি আলটিমেটলি নারীদের কাজ করতে দেয়া হয়? এই যে দেখেন মানে কমপ্লেন আসছে তো, নারীরা কেন অতিরিক্ত ইন্টারফেয়ার করবে, নারীরা কেন বেশি বেশি এলাকায় কাজ করবে। তাহলে এই যে সংরক্ষিত নারী আসনের এমপিদের কাজটা কি? নাম ফলকে আসলে নাম না থাকার সাথে নারীদের কাজ করতে না দেওয়ার সম্পর্কটা কি? নাম ফলকে ওখানে যে নির্বাচিত এমপি ছিলেন তার নাম ছিল। আচ্ছা, এটা হতে পারে, ধরলেন নির্বাচিত যে এমপি উনি যদি উনার ওয়ে দিয়ে উনি কোনো উন্নয়নমূলক কাজ করতে পারে, উনি যদি সেটা উদ্বোধন করতে পারে, তাহলে নাম ফলকটা উনার হবে। আর মহিলা এমপি যদি তার মতন করে তার বরাদ্দের মাধ্যমে কোনো একটা এলাকার স্পেসিফিক কোনো উন্নয়ন করতে পারে, তাহলে তার নাম ফলক হবে। এটা নিয়ে তো আসলে ঝগড়া করা কোনো উচিত না বলে আমি মনে করি। কারণ হচ্ছে এখানে মেম্বার অফ পার্লামেন্ট বলতে সাধারণ জনগণ আমাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এখানে কি কাজের কোনো অসামঞ্জস্য কিছু দেখছেন কিনা? কে আর কি আপনার কি সংরক্ষিত নারী আসনে যারা রয়েছেন তারা কি আসলে বুঝছেন না তাদের এরিয়া কতটুকু, জুরিসডিকশন কতটুকু, তাদের কাজটা আসলে কি, সেটা কি বুঝতে কোথাও ঘাটতি হচ্ছে? আসলে কি আপা, নারীরা কাজ করতে পারে, কাজ করতে জানে, কিন্তু প্রতিবন্ধকতা হচ্ছে সমাজ আমাদেরকে কেন জানি বেশি কাজ করতে দিতে পছন্দ করে না এই পুরুষতান্ত্রিক সমাজে। এটা অতীত ইতিহাস থেকে আমরা দেখে এসেছি এবং নারী নেতৃত্ব আসলেই বাংলাদেশে তৈরি হওয়াটা খুব কঠিন, খুব কঠিন, খুব কঠিন। কারণ এখানে আপনি দেখেন, আপনার ক্যাপাবিলিটি আছে, আপনার যোগ্যতা আছে, আপনি চাইলে অনেক কিছু করতে পারেন এলাকার মানুষের জন্য, কিন্তু আপনি বেশি হাইলাইট হলে সমস্যা। আচ্ছা, তো এই জায়গাটা আপনি কিভাবে নেবেন বলেন? জি, বুঝতে পেরেছি। মনিরা শারমিন 67 জন সংসদ সদস্য স্পিকারকে চিঠি দিয়ে বলেছেন নির্বাচিত এমপিদের আসনে সংরক্ষিত নারী সংসদ সদস্যদের তদারকির ক্ষমতা দেওয়া হলে তা সংবিধান ও বিদ্যমান আইনের পরিপন্থী হবে। আপনারা কি মনে করেন এতে সরাসরি ভোটে যারা নির্বাচিত এমপি রয়েছেন তাদের কি ম্যান্ডেট খর্ব হবে কিনা? দেখেন, এটা তো আওয়ামী লীগের সময় আমরা দেখেছি একবার এই ধরনের একটা তারা ডিসিশন নিয়েছিল। সেটা হচ্ছে যে যারা নির্বাচিত জনপ্রতিনিধি তাদের যে আসনগুলো, সেই আসনগুলোতে আপনি যদি আবার এই যে সংরক্ষিত নারী আসনের যারা, এবং সেটা সরকার দলের যারা, তাদের ক্ষেত্রে দেখা যায় যে বিরোধী দলের যে আসনগুলো সেগুলোকে দেখভাল করবার একটা ব্যাপার, এটা কনফ্লিক্ট তৈরি করে। এটা সবসময় এটা খুব স্বাভাবিক। আপনি দেখেন, যেটা আপনি উদাহরণটা দিলেন, এটাই তো একটা ব্যাপার যে যিনি আসলে ওই বরাদ্দটি পেয়েছেন সেই এলাকায় উনি কাজকর্ম করবেন, সেখানে স্বাভাবিকভাবে নাম ফলকে তার নামটা থাকবে, এটা খুব স্বাভাবিক। তো সেই জায়গা থেকে আপা যেরকম বললেন যে সংরক্ষিত নারী আসনের যে এমপি উনি যখন আসলে ওনার বরাদ্দ থেকে কোনো একটা কাজ করবেন, উদ্বোধনের সময় ওনার নাম থাকবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এখন এই যে দেখেন, এটা কিন্তু সংসদ থেকে একটা ইমপ্লাই করে দেওয়া হচ্ছে, মানে একটা ঝামেলা তৈরি হওয়ার একটা রাস্তা তৈরি করে দেওয়া হচ্ছে। এটার আসলে কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বরং আমার মনে হয় যে এই তদারকির থেকে আসলে আপা যেরকম বললো যে নারীদের আসলে কিভাবে, আপনি এমপিদেরও দেখেন আমাদের এখন ক্ষমতায়নের কথা বলা হচ্ছে, যারা অলরেডি সংসদে, যারা অলরেডি ক্ষমতায়িত, তাদের আমরা কিভাবে ক্ষমতায়িত করব, এই আলাপ আমাদের আজকে এখানে বসে করতে হচ্ছে। খুবই আনফর্চুনেট। এখন এই জায়গা থেকে সরকারের যেটা উচিত সেটা হলো তাদের বরাদ্দটা বাড়িয়ে তাদের যে জুরিসডিকশন, সেখানে আসলে তারা কিভাবে করে নিজেদের আরো প্রতিষ্ঠিত করতে পারে সেই জায়গাটা আসলে মনোযোগ দেওয়া এবং তাদের সেই ভাবে করে সাপোর্ট দেওয়া। তো সেইখানে আসলে তখন আমার মনে হয় না যে ওভারল্যাপ যাতে না হয়, এবং তাদের যেহেতু আমরা যেটা জানি সেটা হচ্ছে তারা যে কোনো জায়গাতেই তাদের বরাদ্দটা ইউজ করতে পারে, তাদের সেরকম কোনো জুরিসডিকশন নাই। তো সেই জায়গা থেকে তাদের ওই সাপোর্টটা দেওয়া, তাদের লিডারশিপটা আসলে আরেকটু গ্লোরিফাই করা, এটার থেকে ভালো ব্যাপার মনে হবে না। বরং এই আসলে ওভারল্যাপ করা বা আরেকজনের তদারকির দায়িত্ব দেওয়া, এটা একটা মানে আমার মনে হয় জনগণের কাছে এটা ভালো বার্তা যায় না এবং নিজেদের মধ্যে একটা সম্পর্ক খারাপ। এখানে কিন্তু আরেকজনের তদারকির দায়িত্ব দেওয়ার কাজটা দেওয়া হয়নি। বেসিক্যালি যেমন আমার একটা নির্বাচনী এলাকা আছে, তাহলে তো আমি ওই এলাকার জন্য আমি চাবই যে বেস্টটা আমি নিয়ে আসার জন্য, তাই না? এবং আমার এলাকায় একজন জামাতের এমপি আছে, সে যখন অনেক প্রোগ্রাম আছে যে মাঝে মধ্যে আচ্ছা ওই ভাই ওই প্রোগ্রামে যাবে, ঠিক আছে আমি যাব না, কনফ্লিক্ট না হোক, এই আলোচনার মাধ্যমে অনেক কিছু করা সম্ভব। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের দুজনকেই আজকের অনুষ্ঠানে আসবার জন্য। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবারও হাজির হব। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সবসময় এটি নিউজ দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে।